বংশবর্ণন শ্রবণ করিয়েছেন। দ্বিতীয় কন্যা আকুতির বংশবর্ণন শ্রবণ করিয়েছেন। আকুতির বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। তাদের গর্ভে স্বয়ং ভগবত অংশে যজ্ঞ এবং ভগবতী অংশে দক্ষিণার অবতার হয়েছে। বলিয়ে যজ্ঞ ভগবান কি যজ্ঞ ভগবানের অবতার হয়েছে। যজ্ঞ ভগবান এই জন্য যজ্ঞ করালে দক্ষিণা দেওয়া উচিত। যতক্ষণ না যজ্ঞের মধ্যে দক্ষিণা পড়ে ততক্ষণ তার পূর্ণ আহুতি হয় না। যজ্ঞের স্ত্রী হলো দক্ষিণা। এইভাবে দ্বিতীয় কন্যার বংশবর্ণন শ্রবণ করিয়েছেন। তৃতীয় কন্যা হলো মনু মহারাজের তৃতীয় কন্যা প্রসূতি। প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে। কার সঙ্গে? দক্ষ প্রজাপতির সঙ্গে। আর এই দক্ষ প্রজাপতির 16টি পুত্রী হয়েছে। 16টি কন্যার মধ্যে 13টি কন্যার বিবাহ দিলেন ধর্মের সঙ্গে। তার সঙ্গে? ধর্মের সঙ্গে। 14 নম্বর কন্যার বিবাহ দিলেন পিতৃগণের সঙ্গে। পঞ্চম এবং 15 নম্বর কন্যার বিবাহ দিয়েছে অগ্নির সঙ্গে। স্বাহা। 15 নম্বর কন্যার নাম কি? স্বাহা। তার বিবাহ দিয়েছে অগ্নির সঙ্গে। এই জন্য অগ্নির মধ্যে কোনো কিছু আহুতি দিতে গেলে স্বাহা এইভাবে আহুতি দেওয়া উচিত। তৎপশ্চাৎ 16 নম্বর কন্যা সতী। মা সতীর জন্ম হয়েছেন। মা সতীর বিবাহ হয়েছে কার সঙ্গে? মা সতীর বিবাহ কার সঙ্গে হয়েছে? আপনারা বললে হবে, আরো দেখি যাচ্ছে নাকি। আচ্ছা বলুন তো, মা সতীর বিবাহ কার সঙ্গে হয়েছে? শুনতে পাচ্ছি না, জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, আমি শুনতে পাই না। সবাই মিলে পার্বতী পতে হর হর মহাদেব। এইভাবে বলতে হবে, ভালো লাগবে। এতগুলো লোকে যদি ভোলানাথের নাম যদি উচ্চস্বরে না করে তো কি হবে? ভোলানাথের সঙ্গে মা সতীর বিবাহ হয়েছে। মা সতীর বিবাহ হয়েছে। একদিন প্রজাপতি দক্ষ তার প্রজাপতি অভিষেক হচ্ছে। সেই প্রজাপতি অভিষেকে সমস্ত দেবতা, ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সকলে এসেছে। সবারই জন্য আসন তৈরি করা হয়েছে। সবাই বসে রয়েছে। এবার দেখতে দেখতে সেখানে কি করা হলো? প্রভু নারায়ণ কি করেছে? এই যে কেউ আসে যখন কোনো অতিথি, তাকে আপ্যায়ন করার জন্য কাউকে একজন নির্বাচন করা হয়। যে কেউ আসবে তার আপ্যায়ন তুই করবে, তাকে গেটের মধ্যে দাঁড় করানো হয়। এবার শ্রী নারায়ণ কি করেছে? মহাদেবকে দাঁড় করিয়েছে। কারণ শ্বশুর জামাই বন্ধন একটু যদি মেলতেল হয়, তাকে দুয়ারের মধ্যে দাঁড় করিয়েছে যে তোমার শ্বশুর মশাই আসবে, প্রজাপতি দক্ষ আসবে, তাকে একটু মালা টালা পরিয়ে তাকে একটু উদ্বোধন করবে। এবার মহারাজ ভোলানাথ দাঁড়িয়ে আছে, আসতেই না আসতেই না আসতেই না, কি করা যায় কি করা যায়। ভোলানাথ কিন্তু খুবই ছটফটে, এক জায়গাতে থাকতে পারে না। হ্যাঁ, এবার ভোলা মহারাজকে কেউ ডেকেছে, তৎক্ষণাৎ সেখানে চলে গেছে। ভোলানাথ কি বলে? আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হন। তো ভোলানাথ যিনি অল্পতেই সন্তুষ্ট হন, সেই সময় হঠাৎ করে কেউ একজন ডেকেছে, আর ভোলানাথ সেখান থেকে তার কাছে চলে গেছে। আর সেই সময় প্রজাপতি দক্ষ রথ থেকে নেমেছে, আর রথ থেকে নেমে মহারাজ উত্তর করে আসছে। ভাবছে কেউ হোক দাঁড়িয়ে আছে তোমারে, কিন্তু মহারাজ কেউ কোথাও নেই। ভাবুন, মানুষের সম্মান খুবই বড়, কিন্তু সম্মান হচ্ছে অহংকারের প্রতি। তার যদি প্রথম থেকে সম্মান হয়ে থাকে না, আর একদিন যদি অপমান হয়ে যায়, সে সহ্য করতে পারে না। এটা হলো অহংকারের প্রথম লক্ষণ। এবার প্রজাপতি মহারাজ যখন দেখছে যে গেটের মধ্যে কেউ নেই, আমার অপমান হলো, আজ আমার প্রজাপতি অভিষেক হবে, আর আজ আমাকে স্বাগত করার জন্য কেউ নেই। তত্তর করে সঙ্গে সঙ্গে চলে এলো, কারোর সঙ্গে কথা বলে মহারাজ। সেখানে ভোলানাথ
সে মহারাজ মনে মনে প্রণাম করেছে, বলতে ঘরের ব্যাপার দাঁড়ালো হবে না হলেও হবে। কিন্তু সেই জিনিসটা প্রজাপতি দক্ষের ভিতরে দেখেছে, বলে জঘন্য, তার কোনো মাথায় বুদ্ধি নেই। আমি সেই পথ দিয়ে যাচ্ছি, সমস্ত দেবগণ, স্বয়ং নারায়ণ পর্যন্ত দাঁড়িয়েছিল, আর মহেশ্বর দাঁড়ান না। সে তো ভগবান না, সে তো একজন কাঙাল ভিখারি। তার অভিষেক করার পরে ভোলানাথ চলে গেছে। এবার প্রজাপতি দক্ষে সে অভিমান লেগেছে যে কিভাবে সেই প্রতিশোধ নেওয়া যায়। সে কি করলো, সে এক যজ্ঞের নির্ণয় করলো, এক মহাযজ্ঞের স্থাপিত করলো, যাকে দক্ষ যজ্ঞ বলা হয়। এবার মহারাজ যে যজ্ঞের নির্মাণ করেছেন, যে যজ্ঞ করব, সেই যজ্ঞ করার জন্য মহারাজ সে তো চুক্তি করে বসে আছেন, সমস্ত দেবগণকে নিমন্ত্রণ করেছেন, ব্রহ্মা বিষ্ণু গন্ধর্ব কিন্নর সকলকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু মহাদেবকে করেননি। এদিকে মা পার্বতী, মা সতী দেখতে পাচ্ছে যে সকাল থেকে আজ কৈলাসের উপর দিক দিয়ে এত বিমান কোথায় যাচ্ছে, এত বিমান যে যাচ্ছে, এত বিমান কোথায় যাচ্ছে। মহারাজ মা পার্বতীর মনে চিন্তা হলো, কোনো একটা ব্যাপার আছে। মা সতী মনে মনে চিন্তা করছে কি হয়েছে কি হয়েছে। হঠাৎ করে ইন্দ্রদেবকে দাঁড় করেছে, দাঁড়ান ইন্দ্রদেব, দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার? আজ সবাই এইভাবে রথ নিয়ে সবাই চলেছে, কোনো কি কোথাও কিছু আছে? বলে মা তুমি জানো না? বলে না। বলে তোমার বাবার ঘরে আজ মহাযজ্ঞ করা হয়েছে, তোমাকে নিমন্ত্রণ করা হয়নি? বলে না। বলছে হ্যাঁ হয়েছে, যদি আমার স্বামীকে করেছে। যতযজ্ঞ মহারাজ মেয়ে তার বাপের ঘরে বদনাম সহ্য করতে পারবে? সে বারবার চাইবে যেন আমার বাবার বদনাম না হয়। বলছে হয়তো আমার স্বামীকে নিমন্ত্রণ করেছে, গিয়ে জিজ্ঞাসা করে। ইন্দ্রদেব চলে গেছে। এবার মা সতী গিয়ে জিজ্ঞাসা করছে, আরে প্রভু, আমার বাবার ঘরে তো মহাযজ্ঞ হচ্ছে, আমি কি ঘুরে আসতে পারি? আপনি আমি দুজনাই চলে যাবো বলে নিমন্ত্রণ করেছে। বলে না। বলে নিমন্ত্রণ না হলে কিভাবে যাবো সতী? বলে সেটা তো আমার বাবার ঘর, আমি যেতে পারি, আমার নিজের ঘর। বলে সেটা তোমার বাবার ঘর, কিন্তু আমার তো নয়, আমাকে তো নিমন্ত্রণ করেনি। ঠিক আছে তুমি যাও, আমি যাবো না। অতি অবজ্ঞা করে সতী বাবার ঘর চলে গেলেন। ভোলানাথ মন শান্তি হলো না। ভোলানাথ তো সতীর পেছনে নন্দী ভৃঙ্গি সমস্ত পার্শ্বদগণকে পাঠিয়েছেন। ভোলানাথের সেই সকল উদ্দেশ্য দেখে এদিকে মা সতী আস্তে আস্তে যখন এই দক্ষ যজ্ঞের মধ্যে প্রবেশ করেছে, দক্ষ যজ্ঞের মধ্যে দেখছে সকলের জন্য আসন করা হয়েছে। ব্রহ্মা বসে আছে, নারায়ণ বসে আছে, সবাই বসে আছে, কিন্তু আমার দেবাদিদেব মহেশ্বরের জন্য কোনো আসন করা হয়নি। ভোলানাথের আসন খুবই উপযুক্ত। এই জন্য আপনি রামায়ণ করুন, রাম কথার মধ্যেও ভোলানাথ আছে, রামচরিত্র মানসেও শিব চরিত্র আছে, শ্রীমদ ভাগবতেও শিব চরিত্র আছে। যে কোনো যজ্ঞ ততক্ষণ সম্পূর্ণ হবে না যতক্ষণ না ভোলানাথ সেখানে আসে। এবার মা সতী দেখতে পেলে এই দক্ষ যজ্ঞের মধ্যে সকলকে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু আমার স্বামীকে করা হয়নি। সেই যজ্ঞের মধ্যে যজমান হয়েছে প্রজাপতি ঋষিকে গিয়ে মা সতী বলছে, বাবা তুমি এখানে সবারের জন্য আসন তৈরি করেছো, কিন্তু আমার স্বামীর জন্য আসন তৈরি করোনি। বলে কে তুই? আমি তো জানি আমার 16 নম্বরের কন্যা সতী মারা গেছে। কে তোকে বলেছে এখানে আসতে? চলে যায় এখান থেকে। এই কথা বলাতে মা সতীর হৃদয় পিতা এত বড় কথা বলতে পারলে? সতী, যেদিন তুই সেই বনবাসী, সেই শ্মশানবাসীর হাত ধরেছিস, সেদিনই আমার কাছে আমার কন্যা মারা গেছে। তোর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। কেন তুই এসে আমার সেই পুরনো কথাগুলো খেয়াল করাচ্ছিস? চলে যায়। মা সতী
আমাদের স্বামী নিন্দার সহ্য করতে পারবেন না। সেই দক্ষ যজ্ঞের মধ্যেই নিজের আহুতি দেখতেই দেখতে যখনই মা সতী সেই যজ্ঞের মধ্যে পড়ছে, ভোলানাথকে নন্দী ভেঙ্গে গিয়ে বলল, পিতা মা সতী দক্ষ যজ্ঞের মধ্যে আহুতি দিয়েছে। ভোলানাথ সঙ্গে সঙ্গে ক্লান্ত হয়ে নিজের জটাকে ছিটে